নমস্কার সকলকে, আমার এই ব্যাচেলার লাইফ কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আশা করি আমার আগের ভিডিওর দ্বারা আপনাদের সকালের চায়ের সমস্যাটা মেটাতে পেরেছি। কিন্তু শুধু চা খেয়ে কদিন চলবে, তাই তো যদি সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে অথচ সুস্বাদু যদি কিছু রান্না করা যায় তো কেমন হয়, কী করে সম্ভব? চলুন আজ সেটাই দেখব এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি বুঝতেই পারছেন ডিমের কারি বানানো হচ্ছে। তো প্রথমেই গ্যাস চালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এটা না থাকলে অবশ্যই আপনারা কড়াই ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাতে নিয়ে নেবো একটু তেল আন্দাজ মতো, যাতে তলার পোর্শনটা কভার করা যায়। এবারে তেলটা একটু স্প্রেড করে নেব। কড়াই ব্যবহার করলে এটার দরকার পড়বে না। এরপর 15 থেকে 20 সেকেন্ড মতো একটু হাই ফ্লেমে রেখে প্রথমেই দিয়ে দেবো 5 ফোড়ন, এবং এটাকে দিয়েই কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নইলে ফোড়নটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন তেল যদি ঠিকঠাক গরম হয় তো এভাবে একটু ফোড়নটা ফুটতে থাকবে। ফোটা বন্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, এবং এটাকে কিছুক্ষণ ভাজবো যাতে এর কাঁচা গন্ধ এবং কাঁচা পেঁয়াজের রঙটা চলে যায়। পেঁয়াজের রঙটা হালকা হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেটারে গ্রেট করে নেওয়া আদা এবং কুচনো রসুন। আদা ও রসুনটা একসঙ্গে মিক্সারে পেস্ট বানিয়ে দিলেও তাতে কোনো অসুবিধা নেই। একটু নাড়াচাড়া করব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুনের সুগন্ধ ছাড়তে শুরু করলেই বোঝা যাবে এটা ভাজা হয়ে গেছে। না হলেও অবশ্য কোনো অসুবিধা নেই, কারণ এখন আমরা এতে মশলা দিয়ে আরও ভাজবো, তাতেই এই ভাজাটা হয়ে যাবে। তো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চেনা পরিচিত কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দুটোই, এবং শেষে ধনে গুঁড়ো, এটা 1.5 চামচ মতো। এবার এগুলোকে মিশিয়ে নেব। কড়াই ব্যবহার করলে অবশ্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে জল দেওয়া যেতে পারে অল্প অল্প করে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এগুলোকে একটু ভালো করে কষতে হবে, আবার সেই একটি সুগন্ধ আসার পর্যন্ত। তো যখন দেখব রান্না থেকে হালকা তেল বেরোতে শুরু করেছে এবং জিরের কাঁচা গন্ধটা আর থাকবে না, তখন জানবো মশলা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো আর একটু নুন। এবার টমেটোটা গলার অপেক্ষা করতে হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এক্ষেত্রে গরম জল ব্যবহার করলে রান্নাতে সময়টা কম লাগে। বুঝতেই তো পারছেন ব্যাচেলার লাইফ, এত প্রস্তুতি নেওয়ার সময় হয়নি। তো টমেটোগুলো গলতে শুরু করেছে। এখন মাঝখান থেকে ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা অবশ্য যার যতটা ঝাল পছন্দ তার উপর নির্ভর করছে। তো এবার এটাকে ঢাকা দিয়ে একটু 2 মিনিট মতো রেখে দেব, যাতে লঙ্কা আর টমেটো পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো এবার দেখতে পাচ্ছেন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং হালকা তেলও বেরিয়ে আসছে। আর এই পুরো জিনিসটাই হবে মিডিয়াম বা লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল অল্প করে, যেহেতু কারি বানানো হচ্ছে। তবে এখানেও নিজের পছন্দের ওপর, যদি বেশি ঝোল পছন্দ হয় তো বেশি করে জল দিলেও অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে ছেড়ে দেব, যাতে জলটা ফুটতে শুরু করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে জলটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে আর টমেটোগুলোও সব গলে গেছে। এখন যদি ঝোলটা কম মনে হয় তো এর মধ্যেই আর একটু জল মিশিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই চলবে। এবার আসছি মেন উপকরণে, মানে ডিম। আর সেটা দিতে হবে এইভাবে। এর পিছনে দুটো সুবিধা আছে। প্রথম সুবিধাটা হলো যে ডিমটাকে আলাদাভাবে প্রিপেয়ার করতে হচ্ছে না, মানে আলাদাভাবে ভাজতে বা আলাদাভাবে সেদ্ধ করতে হচ্ছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা খাওয়ার সময় সেদ্ধ আর অমলেট
দু রকমেরই ফ্লেভার পাওয়া যায়। এবার ডিম দুটোকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু ভাপে সেদ্ধ করতে হবে। আর তার জন্যই এর নাম এগ কারি নয়, দম এগ কারি। এই ডিমটা দেওয়ার পর আর এদেরকে কোনো রকম ডিস্টার্ব করলে চলবে না। ডিম দুটো দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে ওই 2 মিনিট মতো রাখবো। আর তারপর ঢাকা খুলে ডিম দুটোকে একবার উল্টে দেবো। আর উল্টে দিয়ে আর মাত্র 1 মিনিট। এবার নুনটা একটু চেক করে নিয়ে প্রয়োজন মতো নুন এবং ফিনিশিং টাচ কাসুরি মেথি। এবার এটাকে ঢাকা দিয়ে মাত্র 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড রেখেই গ্যাস অফ করে দিলেই ডিনার রেডি। আজ কাজ থেকে ফেরার সময় রুটি তরকারি নয়, শুধু রুটিটা এনেছিলাম।